ছোট পরিসরের ব্যবসাটি আজ পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। তার উদ্যোগটি ব্যবসায়িক প্রবৃদ্ধির পাশাপাশি পৃথিবীর মানুষের জীবনযাপনের ধরন পরিবর্তন করে দিয়েছে। 1975 সালে হার্ভার্ডের ছোট্ট একটি রুম থেকে জন্ম নেয় এই প্রতিষ্ঠানটি সম্প্রতি ফরচুন ম্যাগাজিনের করা 500 সফল প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষ 30-এর মধ্যে স্থান করে নিয়েছে। একই সাথে এই ব্যবসায়িক সাফল্য তাকে $92 বিলিয়ন সম্পদ গড়ার মাধ্যমে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিতি দিয়েছে। আজ আমরা কথা বলবো বিশ্বের সর্ববৃহৎ টেকনোলজি কোম্পানি মাইক্রোসফট এবং এর প্রতিষ্ঠাতা বিল গেটসের সাফল্য নিয়ে। একটি ছোট্ট রুম থেকে যাত্রা করে কিভাবে তিনি ছড়িয়ে পড়েছেন সারা বিশ্বে। 1955 সালের 28 অক্টোবর সিয়েটলে জন্মগ্রহণ করেন উইলিয়াম হেনরি বিল গেটস। তিনি বিল গেটস নামে সমাধিক পরিচিত। বিল গেটস পৃথিবীর অন্যতম প্রভাবশালী একজন প্রযুক্তিবিদ। কম্পিউটার জগতের অন্যান্য উদ্ভাবকদের চেয়ে বিল গেটস শিশু বয়সেই একটু বিশেষ সুযোগ সুবিধা পেয়েছেন। তিনি শৈশবে লেকসাইড স্কুল নামে সিয়েটলের একটি নামিদামি প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। এই স্কুলে ছাত্রছাত্রীদের তৎকালীন কম্পিউটারের সাথে পরিচিত হবার যথেষ্ট সুযোগ দেওয়া হতো। গেটস খুব দ্রুতই নতুন এই কম্পিউটার সিস্টেমের প্রেমে পড়ে যান এবং ঘন্টার পর ঘন্টা সময় দিতেন বেসিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রামিং শেখার পেছনে। 1970 সালে মাত্র 15 বছর বয়সে পল অ্যালেনের সাথে ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন। তারা একসাথে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করেন এবং এটি $20,000 বিক্রি করেন। এরপর গেটস এবং অ্যালেন তাদের নিজেদের প্রতিষ্ঠান শুরু করার জন্য মনস্থির করেন, কিন্তু গেটস এবং তার বাবা মা স্কুলের গণ্ডি পার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান। মূলত গেটসের বাবা মা তাকে একজন আইনজীবী হিসেবে দেখতে চেয়েছিলেন, তাই তিনি হার্ভার্ড কলেজে ভর্তি হন। কিন্তু কলেজের একাডেমিক পড়াশোনা তার কাছে দুর্বোধ্য লাগতে শুরু করে। ফলে তিনি উচ্চশিক্ষার প্রতি ধীরে ধীরে আগ্রহ হারাতে থাকেন এবং কলেজ শেষ না করেই একাডেমিক পড়াশোনা বন্ধ করে দেন। এরপর তিনি এবং বন্ধু অ্যালেন দুজন MITর অ্যাল্টার কম্পিউটার সিস্টেমের জন্য সফটওয়্যার তৈরি শুরু করেন। 1975 সালে গেটস এবং অ্যালেন যৌথ অংশীদারিত্বে মাইক্রো কম্পিউটার এবং সফটওয়্যারের প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। মাইক্রোসফটের শুরুর দিকের যাত্রা খুব একটা মসৃণ ছিল না। যদিও মাইক্রোসফট অ্যাল্টার কম্পিউটারের জন্য তৈরি করা বেসিক সফটওয়্যার প্রোগ্রাম থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ও সত্ত্ব পেত, কিন্তু এটা চুক্তিভিত্তিক ছিল না। সে সময় অ্যাল্টার কম্পিউটারে বেসিক ব্যবহারকারীদের মধ্যে কেবল 10% মানুষ টাকা দিত। মাইক্রোসফটের এই সফটওয়্যারটি কম্পিউটার প্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে, যার ফলে অনেকেই তাদের পাওয়া প্রি মার্কেট কপিকে নতুন করে তৈরি করে বিনামূল্যে বাজারজাত করে। বিল গেটস এই বিষয়টিতে খুশি ছিলেন না। তিনি লাইসেন্স পলিসি আনার পরিকল্পনা করলেন, কিন্তু সেই সময় বেশিরভাগ কম্পিউটার প্রেমী মানুষ এটির জন্য অর্থ দিতে রাজি ছিলেন না। তারা বিনামূল্যে সফটওয়্যার পেতে আগ্রহী, কেননা তারা বিনামূল্যে সফটওয়্যার পেলে যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। বিল গেটস একটু ভিন্নভাবে চিন্তা করলেন। তিনি দেখলেন বিক্রির উদ্দেশ্যে তৈরি সফটওয়্যারগুলো বিনামূল্যে দিলে চুরি হবার আশঙ্কা থাকে। 1976 সালের ফেব্রুয়ারি মাসে গেটস সকল কম্পিউটার প্রেমীদের কাছে একটি খোলা চিঠি লেখেন। এখানে তিনি বলেন, বিনামূল্যে সফটওয়্যার বিতরণ ও ব্যবহার ভালো ভালো নতুন সফটওয়্যার তৈরিতে অনুৎসাহিত করে, কেননা এর ফলে ডেভেলপারদের শুধু সময় অপচয় হয়, পাশাপাশি নতুন সফটওয়্যার তৈরিতে তাদের আগ্রহ কমে যায়। তার এই খোলা চিঠিটি খুব একটা সাড়া ফেলতে পারেনি, কিন্তু গেটস তার সিদ্ধান্তে অনড় থাকলেন। তিনি নতুন কিছু উদ্ভাবনের মধ্য দিয়ে একটি অদ্ভুত সংস্কৃতির বলয় ভাঙতে চাইলেন। MITS এর প্রেসিডেন্ট এড রবার্টসের সাথে বিল গেটসের বিদ্বেষপূর্ণ সম্পর্ক ছিল। এই বিদ্বেষের মূল কারণ ছিল সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ব্যবসা পরিচালনা। রবার্টের কাছে গেটস ছিলেন খুব বিরক্তিকর একজন ব্যক্তিত্ব। 1977 সালে রবার্ট MITS কে অন্য একটি কম্পিউটার কোম্পানির কাছে বিক্রি করে দেন এবং জর্জিয়াতে একটি মেডিকেল কলেজে যুক্ত হওয়ার মধ্য দিয়ে ডাক্তারি পেশা শুরু করেন। গেটস ও অ্যালেন অ্যাল্টারের জন্য তৈরি করা সফটওয়্যারের সত্ত্ব ধরে রাখতে MITS এর নতুন মালিককে আইনত অভিযুক্ত করেন। মাইক্রোসফট অন্যান্য কম্পিউটার কোম্পানির জন্য পৃথক ফরম্যাটে সফটওয়্যার বানানো শুরু করে। 1979 সালে গেটস তার কোম্পানিকে ওয়াশিংটনের বেলভিউতে স্থানান্তরিত করেন। গেটস আনন্দের সাথে প্যাসিফিক নর্থ ওয়েস্টের বাড়িতে ফেরেন এবং কাজে পুরো মনোনিবেশ করেন।
অপারেশন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট ও মার্কেটিং সহ প্রতিটি ক্ষেত্রেই 25 জন তরুণ কর্মচারীর সবাই নিজ নিজ দায়িত্ব গুরুত্বের সাথে পালন করেন। অ্যাপল, ইন্টেল ও আইবিএম এর মতো কোম্পানিগুলো যখন উন্নতির দিকে যাচ্ছে, বিল গেটস তখন মাইক্রোসফট সফটওয়্যার অ্যাপ্লিকেশনের বিভিন্ন সমস্যার নিয়মিত নজর রাখতেন। এ কাজে মাঝে মাঝে তিনি তার মাকেও সাথে নিতেন। তার মায়ের সাথে আইবিএম সহ বিভিন্ন কোম্পানিতে ভালো যোগাযোগ ছিল। এই কারণেই মায়ের পরিচয় সুবাদে বিল গেটস আইবিএম এর সিইওর সাথে সাক্ষাতের সুযোগ পান। 1980 সালে আইবিএম তাদের ব্যক্তিগত কোম্পানির পরিচালনার জন্য সফটওয়্যার খুঁজছিল। মাইক্রোসফট এই সুযোগটি পেয়ে যায়। এ সময় বিল গেটস আইবিএম এর কম্পিউটারের সাথে মিল রেখে একটি অপারেটিং সিস্টেম কেনেন। গেটস এই নতুন কেনা অপারেটিং সফটওয়্যারকে আইবিএম পিসির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করেন। ঠিক $50,000 বিনিময়ে কাজটি করেন তিনি। অন্যদিকে তার তৈরি সফটওয়্যারের জন্য তিনি একই মূল্যের অর্থ পান। আইবিএম এই সফটওয়্যারের সোর্স কোড কিনতে চায়, যা তাদের অপারেটিং সিস্টেম সম্পর্কে অবগত করবে। গেটস বিক্রিতে আপত্তি জানান এবং আইবিএম এর কাছে বিক্রি করা সফটওয়্যারের প্রতিটি কপির জন্য আলাদা আলাদা লাইসেন্স ফি দাবি করেন। এর ফলে মাইক্রোসফট তাদের সফটওয়্যারের লাইসেন্স পায়। তারা এটিকে নাম দেয় MS-DOS। 1979 থেকে 1981 সালের মধ্যে মাইক্রোসফটের ব্যবসা বিপুলভাবে ছড়িয়ে পড়ে। কর্মীর সংখ্যা 25 থেকে 128-এ চলে যায়। আয় $2.5 মিলিয়ন থেকে $16 মিলিয়ন পৌঁছায়। মাইক্রোসফটের জনপ্রিয়তা বৃদ্ধির ফলে স্টিভ জবসের অ্যাপলের সাথে প্রযুক্তিগত অনেক বিষয় নিয়ে গেটস হুমকির সম্মুখীন হন। যদিও অ্যাপল ও মাইক্রোসফট শুরুর দিকের অনেক উদ্ভাবনে যৌথভাবে কাজ করেছিল। 1981 সালে অ্যাপল ম্যাকিনটশ কম্পিউটারের সফটওয়্যার তৈরির জন্য মাইক্রোসফটকে আমন্ত্রণ জানান। এই কাজ করার অভিজ্ঞতা মাইক্রোসফটকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বিপুল পরিবর্তন আনতে সাহায্য করে। তারা মাউস ব্যবহার করে গ্রাফিক্স ইন্টারফেসের মাধ্যমে লেখা ও ছবি পর্দায় দেখাতে সক্ষম হয়। বিল গেটস বুঝতে পারলেন এই ধরনের কাজ MS-DOS কে সবার সামনে জাহির করতে পারবে। তিনি ধারণা করলেন ম্যাকিনটশ সিস্টেমের VC কপসের থেকে ভালো গ্রাফিক দিতে পারলে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ হবে। এই কারণে গেটস একটি বিজ্ঞাপন ক্যাম্পেইন করেন এবং সেখানে মাইক্রোসফটের উচ্চতর গ্রাফিক্সের ব্যাপারে সবাইকে জানান। এটার নাম দেন মাইক্রোসফট এবং MS-DOS সিস্টেমে তৈরি সব সফটওয়্যার এতে চলবে বলে আশ্বস্ত করেন। মূলত এটি একটি ভুয়া ঘোষণা ছিল, কারণ সে মুহূর্তে মাইক্রোসফটের এমন কোনো প্রোগ্রাম প্রক্রিয়াধীন ছিল না। কিন্তু এই ঘোষণার কারণে বাজারের 30% কম্পিউটার MS-DOS সিস্টেমের অধীনে চলে যায় এবং তারা অপারেটিং সিস্টেম চেঞ্জ না করে মাইক্রোসফটের সফটওয়্যারের জন্য অপেক্ষা করতে থাকে। যেহেতু সবাই অপারেটিং সিস্টেম পরিবর্তন করছে না, তাই VC কপস ডেভেলপের পরিকল্পনা চলে। কিন্তু ডেভেলপাররা এই প্রোগ্রামের কোড নিয়ে কাজ করতে চায় না, যার ফলে 1985 সালে VC কপস নিয়ে উদ্দীপনা কমে যায়। ঠিক সে বছরই ঘোষণার 2 বছর পর মাইক্রোসফট বাজারে উইন্ডোজ নিয়ে আসে। সে সময় মাইক্রোসফটের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। 1986 সালে মাইক্রোসফট পুঁজিবাজারে প্রবেশ করে এবং একটি শেয়ার $21 বিক্রি করে। এটি কোম্পানির 45% শেয়ার ধরে রাখে এবং বিল গেটস 31 বছর বয়সে মিলিয়নিয়ার বনে যান। 1994 সালের 1 জানুয়ারি বিল গেটস মাইক্রোসফটের প্রোডাক্ট ম্যানেজার মেলিন্ডাকে বিয়ে করেন। মেলিন্ডার প্রভাবেই বিল গেটস অন্যান্য চ্যারিটি ওয়ার্কে যুক্ত হন। 1999 সালে পুঁজিবাজারে মাইক্রোসফটের শেয়ারের দাম প্রায় 8 গুণ বেড়ে যায়। এর ফলে বিল গেটস $101 ট্রিলিয়ন মালিক হয়ে যান। 2000 সালে স্ত্রী মেলিন্ডাকে নিয়ে মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। শুরুতেই এটি $28 বিলিয়ন ফান্ডিং পায়। এই বছরই গেটস মাইক্রোসফটের প্রতিটি কাজের নিবিড় তদারকি শুরু করেন। তিনি তার বন্ধু স্টিভ বেলমারকে মাইক্রোসফটের সিইও নিযুক্ত করেন। গেটস তার দক্ষতার কারণে সফটওয়্যার ইন্ডাস্ট্রির প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে কর্পোরেট স্ট্র্যাটেজি দেখেছেন। তারপর তিনি একটি প্রোফাইল তৈরির মাধ্যমে জানতে চেয়েছেন কোন কাজ কিভাবে সম্ভব। এই গুণের কারণে তিনি 1990 ও 2000 সালে মাইক্রোসফট চালাতে গিয়ে কিছু ভুল করলেও তা পুষিয়ে নেন। তিনি এখন বিশ্বের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি। উচ্চাভিলাষী আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি।
নিজ চেষ্টায় অর্জিত বিপুল সম্পদ সন্তানদের জন্য রেখে যাবেন না বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস। গেটস দম্পতি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ দুটি ব্যক্তি। ব্যক্তিগত সম্পদ মূলত এই ফাউন্ডেশনের মাধ্যমেই ব্যয় করা হয়। 2012 সালে বৈশ্বিক বিভিন্ন সমস্যার সমাধানে $190 কোটি দান করেন এই দম্পতি। বিশ্বব্যাপী মানুষকে মশার উপদ্রব থেকে রক্ষা করা সহ জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা আরো জোরদারে দাতব্য সংস্থা হিসেবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচিত। গেটস পরিবার গত কয়েক বছরে প্রায় $2,800 কোটি দাতব্য কাজে ব্যয় করেছেন। গেটস দম্পতিদের মতে সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে বিপুল ধন সম্পদ রেখে যাওয়ার কোনো অর্থ হয় না। এটি তাদের জন্য উপকারী নাও হতে পারে। ধন সম্পদ নিজের মতো করে পথ চলতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বর্তমানে গেটস দম্পতির বড় মেয়ে জেনিফার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষের ছাত্রী। ছেলে রোরি ও ছোট মেয়ে ফোয়েবি এখন স্কুলে পড়ছে। বাবা মায়ের সাথে তারা সিয়াটলে থাকবে। গেটসের সম্পদ দাতব্য কাজে দানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাদের 3 সন্তান। বাবা মায়ের এমন মহৎ সিদ্ধান্তের কারণে তারা গর্বিত। বিশ্বের অসংখ্য মানুষকে চরম দারিদ্র্য থেকে মুক্ত করতে সম্পদ দানের পক্ষেই তারা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী